ফুটবল মাঠে আমরা প্রতিদিন কত শত ড্রিবলিং, স্কিল আর গোল দেখি। কিন্তু আপনি কি জানেন, ফুটবলের ইতিহাসে এমন একটা সময় ছিল যখন এই স্কিল বা সুন্দর ফুটবল খেলাটাকেই অপরাধ মনে করা হতো। বলা হতো এভাবে খেললে কোনোদিন বিশ্বকাপ জেতা সম্ভব নয়। আজ আমরা গল্প বলবো এমন এক কৃষ্ণাঙ্গ কিশোরের, যে শুধু ফুটবল দুনিয়াকেই বদলে দেয়নি, বরং নিজের হারিয়ে যাওয়া সংস্কৃতির সম্মান ফিরে এনেছিল খালি পায়ে ফুটবল খেলে। ভাবুন তো, একটা ছোট্ট ছেলে যার পায়ে জুতোই নেই, রাস্তায় পুরনো কাপড় আর মোজা পেঁচিয়ে বল বানিয়ে খেলে, অথচ এই ছেলেটাই একদিন নিজের দেশকে এনে দেবে প্রথম বিশ্বকাপ শিরোপা আর হয়ে উঠবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কিংবদন্তি। হ্যাঁ, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি পেলে, বার্থ অফ এ লিজেন্ড। বিশ্বাস করুন, এই মুভিটা আপনাকে দেখাবে দারিদ্র্য, স্বপ্ন আর জেদের এক অসাধারণ যাত্রা। পুরো গল্প জানতে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভির শুরুতে আমরা চলে যাই 1950 সালের ব্রাজিলে। ঘরের মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ফাইনাল। পুরো দেশ তখন উৎসবের অপেক্ষায়, কারণ ব্রাজিল প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে চলেছে। এটা তো অলরেডি কনফার্ম, কিন্তু ঠিক তখনই ঘটে যায় ভয়াবহ অঘটন। উরুগুয়ের কাছে 2-1 গোলে হেরে যায় ব্রাজিল। মুহূর্তের মধ্যে আনন্দ শোকে পরিণত হয়। পুরো জাতি যেন বাকরুদ্ধ হয়ে যায়। এই হারের কষ্ট সবচেয়ে বেশি গিয়ে লাগে এক ছোট্ট ছেলের মনে। নাম তার দিকো। বাবাকে কাঁদতে দেখে দিকো এক অদ্ভুত প্রতিজ্ঞা করে বসে, একদিন আমি ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে দেব। একটা বস্তির বাচ্চার মুখে এই কথা শুনে কে বিশ্বাস করবে বলো? কিন্তু এই ছোট্ট প্রতিজ্ঞায় যে একদিন ইতিহাস বদলে দেবে, তা তখন কেউ জানত না। দিকোর বাবা দন্দিনহো নিজেও একসময় দারুণ ফুটবলার ছিলেন, কিন্তু হাঁটুর চোট তার ক্যারিয়ার পুরোপুরি শেষ করে দেয়। শেষমেশ তিনি বাধ্য হন একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতে। অন্যদিকে দিকোর মা সেলেস্তে কঠোর হাতে সংসার চালান। তার কাছে ফুটবল মানেই সময়ের অপচয়। তিনি চান দিকো জুতা পালিশ করে পরিবারের জন্য টাকা আয় করুক, ফুটবল নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুক। কিন্তু দিকোর রক্তে যে ফুটবল মিশে আছে, সেটা কি এত সহজে আটকানো যায়? বন্ধুদের সাথে রাস্তায় রাস্তায় খেলে বেড়ায় সে, যেখানে বল বলতে শুধু পুরনো কাপড়ের পুটলি। একদিন মায়ের সাথে এক বড়লোক বাড়িতে কাজে যায় দিকো। সেখানেই সে শুনতে পায় ওয়ালদেমার দে ব্রিতো নামের এক সাবেক ফুটবলার আর স্কাউট নাকি একটা ক্লাবের জন্য নতুন ফুটবল প্রতিভা খুঁজছেন। তো ওই বাড়ির ছেলেদের সাথে কথা বলার এক পর্যায়ে দিকো স্থানীয় একটা ক্লাবের গোলকিপার বিলের নাম ভুল করে পেলে বলে ফেলে। আর যায় কোথায়? এই ভুল উচ্চারণের কারণে ওই ধনী বাড়ির অহংকারী ছেলে দিকোকে নিয়ে চরম হাসাহাসি শুরু করে এবং খোঁচা মেরে কথা শোনায়। শুধু তাই নয়, সে দিকোকে খ্যাপানোর জন্য মজা করে পেলে বলে ডাকা শুরু করে। প্রথম প্রথম এই নামটা দিকোর একটুও পছন্দ হয়নি। তার কাছে রীতিমতো অপমান মনে হতো। কিন্তু সে তখন জানত না, এই পেলে নামটাই একদিন পুরো দুনিয়া কাঁপাবে, গোটা পৃথিবীর বুকে রাজত্ব করবে। এরপর লুকিয়ে গিয়ে দিকো হাজির হয় ওয়ালডেমারের ট্রায়ালে। আর সেখানে তার পায়ে জাদু দেখে সবাই একদম চমকে যায়। কিন্তু স্বপ্নের পথে বাধা তো একটা নয়। একদিকে সংসারের অভাব, মায়ের কড়া নিষেধ, অন্যদিকে বাবার সাথে করা সেই প্রতিজ্ঞা। দিকোর মনের ভেতর চলতে থাকে এক টানাপোড়েন, তবু থামে না সে। ওয়ালডেমারের আয়োজিত ট্রায়াল টুর্নামেন্টে দিকো আর তার বন্ধুরা অংশ নেয়। কিন্তু একটা সমস্যা ছিল, তাদের কোনো জুতোই ছিল না। খালি পায়ে তো আর বড় টুর্নামেন্ট খেলা যায় না। তাই জুতো কেনার টাকা জোগাড় করতে দিকো আর তার বন্ধুরা মিলে এক অদ্ভুত পরিকল্পনা করে। কাছের এক বাদামের আড়ত থেকে কিছু বাদাম সরিয়ে এনে সেগুলো বিক্রি করে দেবে। পরিকল্পনা অনুযায়ী বাদাম বিক্রি করে তারা জুতো কিনে ফেলে, আর সেই জুতো পরেই তারা মাঠে নেমে পড়ে। কিন্তু এখানেই দেখা দেয় আসল বিপত্তি। যে পা সারা জীবন খালি পায়ে খেলে অভ্যস্ত, জুতোর ভেতর সেই পা যেন কেমন ভারী আর অচেনা লাগছিল। বল কিছুতেই নিয়ন্ত্রণে আসছিল না কারো। একের পর এক ভুল পাস আর একের পর এক গোল হজম করতে লাগলো দিকো আর তার দল। মাঠের পাশে দাঁড়িয়ে থাকা দর্শকরাও তখন চরম হতাশ। ঠিক তখনই দিকো বুঝতে পারে এই জুতোই আসলে তাদের সবচেয়ে বড় শত্রু।
সে একটানে পায়ের জুতো খুলে ছুঁড়ে ফেলে দেয়, আর খালি পায়ে মাঠে নামতেই দিকও ফিরে পায় নিজের আসল রূপ। শুরু হয় সেই চিরচেনা গলির ফুটবল, যেখানে বল যেন পায়ের সাথে আঠার মতো লেগে থাকে। চোখের পলকে বদলে যায় পুরো খেলার চিত্র। তাদের সেই স্বতঃস্ফূর্ত আর ছন্দময় খেলা দেখে মাঠের সবাই হাঁ করে তাকিয়ে থাকে। পুরো গ্যালারি হাততালিতে ফেটে পড়ে, আর চারদিক থেকে পেলে পেলে বলে চান্ট করতে থাকে। প্রথমে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আড়তের মালিকরা টের পেয়ে যায় তাদের বাদাম চুরির ঘটনা। খেলা শেষে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে ধাওয়া খেয়ে তারা একটি মাটির গুহার ভেতর আশ্রয় নেয়। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গুহার একটা অংশ ভেঙে পড়ে সবার উপর। সবাই বের হয়ে আসতে পারলেও ছোট্ট থিয়াগো মাটির নিচে চাপা পড়ে যায়। সবাই মিলে মাটি সরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। সেদিনের সেই বৃষ্টি, সেই মাটির ধস কেড়ে নেয় দিকোর শৈশবের সবচেয়ে কাছের সঙ্গীকে। থিয়াগোর এই আকস্মিক মৃত্যু দিকোর কোমল মনে এক গভীর দাগ কেটে দেয়। কান্না ভেজা চোখে সে মায়ের কাছে গিয়ে এক কঠিন প্রতিজ্ঞা করে, আর কখনো ফুটবল খেলব না, এবার থেকে পড়ালেখায় মন দেব। মা সেলেস্তে যেন এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলেন। ছেলেকে নিয়ে তিনি স্বস্তি পান, ভাবেন এবার অন্তত ছেলেটা বিপদের পথ থেকে দূরে থাকবে। এরপর দিকো তার বাবার সাথে হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর কাজে যোগ দেয়। কিন্তু যার রক্তে ফুটবল বইছে, তাকে কি আর চার দেয়ালের কাজে আটকে রাখা যায়? হাসপাতালের পেছনেই ছিল একটা আম গাছ। কাজের ফাঁকে বাবা ছেলে যখন সেই গাছের নিচে বিশ্রাম নিতেন, তখন দ্বন্দ্বিন্ধ শুরু করলেন এক অদ্ভুত খেলা, কোনো ফুটবল ছাড়া, স্রেফ গাছের আম দিয়ে। গাছ থেকে আম পেড়ে সেটা পা দিয়ে রিসিভ করা, আম মাটিতে পড়তে না দিয়ে ড্রিবলিং করা। এই আম দিয়েই বাবা আস্তে আস্তে জাগিয়ে তোলেন ছেলের ভেতরের ঘুমিয়ে থাকা সেই ফুটবলারকে। আর ঠিক এই আম গাছের নিচেই বাবা দিকোকে দিলেন তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, জিঙ্গা। জিঙ্গা কিন্তু কেবল কোনো ফুটবল খেলার কায়দা বা ড্রিবলিং টেকনিক নয়, এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ইতিহাস। ১৭ শতকে ব্রাজিলে যখন আফ্রিকান দাসদের ওপর নির্মম অত্যাচার করা হতো, তখন তারা নিজেদের রক্ষা করার জন্য গোপনে যুদ্ধবিদ্যা বা মার্শাল আর্ট প্র্যাকটিস করত। কিন্তু মালিকরা যেন বুঝতে না পারে, সেজন্য তারা সেই যুদ্ধবিদ্যাকে এক ধরনের ছদ্মবেশী নাচের রূপ দেয়, যার নাম ক্যাপোয়েরা। দাসপ্রথা বিলুপ্ত হওয়ার পর এই অনন্য নাচের ছন্দটাই যখন ব্রাজিলের ফুটবলে মিশে যায়, তখন তার নাম হয় জিঙ্গা। এটা হলো শরীরের প্রতিটা নড়াচড়ায় মিশে থাকা এক অদ্ভুত দোলা আর সাম্বা নাচের রিদম। বাবা দিকোকে বোঝান, ফুটবলকে স্রেফ জেতার জন্য রোবটের মতো খেললে চলবে না, ফুটবলকে ভালোবাসতে হবে, নিজের ভেতরের আনন্দ আর ছন্দটাকে মাঠের বুকে নাচাতে হবে। দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে এই দর্শনটা ততটাই গভীর। আর এই জেঙ্গা স্টাইলটাই পরবর্তীতে দিকোর খেলাকে এমন এক জাদুকরী পর্যায়ে নিয়ে যাবে, যা নকল করা পৃথিবীর কোনো ডিফেন্ডারের পক্ষে সম্ভব ছিল না। মায়ের সামনে করা প্রতিজ্ঞা আর ফুটবলের প্রতি ভেতরের টান, এই দুয়ের মাঝে দিকো যেন এক অদৃশ্য সুতোয় ঝুলতে থাকে। কিন্তু বাবার শেখানো সেই জিঙ্গার ছন্দ, আম গাছের নিচে কাটানো সেই মুহূর্তগুলো, এসবই আস্তে আস্তে তার পায়ে আর মনে গেঁথে যেতে থাকে, যেন ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে এক বিস্ফোরক প্রতিভা। এই অসাধারণ প্রতিভায় একসময় চোখে পড়ে যায় ওয়ালদেমারের। পেলের বয়স যখন মাত্র ১৫, তখন এই স্কাউট তার খেলা দেখে এতটাই মুগ্ধ হন যে তাকে সরাসরি নিয়ে যান ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসে। বস্তির সেই ছেলেটার জন্য এটা এক নতুন জগতের দরজা খুলে যাওয়ার মতো ব্যাপার। কিন্তু সান্তোসে পা রাখার পরই পেলের স্বপ্ন যেন এক বিশাল দেয়ালে গিয়ে ধাক্কা খায়। ১৯৫০ আর ১৯৫৪ সালের বিশ্বকাপে পরপর হারের পর ব্রাজিলের ফুটবল কর্তারা এক অদ্ভুত সিদ্ধান্তে পৌঁছেছিলেন। তাদের মতে ব্রাজিলের চিরচেনা জেঙ্গা স্টাইলই ছিল এই হারের মূল কারণ। এটা যেন এক আদিম অগোছালো খেলার ধারা। তাই জোর করে সব খেলোয়াড়কে শেখানো হচ্ছিল ইউরোপীয়দের মতো রোবোটিক, করা পাসিং আর ডিফেন্সিভ ফুটবল। আর পেলেকেও বাধ্য করা হয় তার সহজাত ছন্দ চেপে রেখে এই কাঠখোট্টা স্টাইলে খেলতে। ফলাফলটা হলো একদম বিপরীত। নিজের আসল খেলাটাই যেন হারিয়ে ফেলল পেলে। একের পর এক ভুল পাস, বিবন্ন পারফরম্যান্স। কোচ রেগে গিয়ে তাকে অপমান করে বসিয়ে দিলেন সাইড বেঞ্চে। এই অপমান,
এই প্রত্যাখ্যান পেলের মনে এমন আঘাত করে যে এক রাতে সিদ্ধান্ত নেয় সব ছেড়ে ট্রেনে চেপে বাড়ি ফিরে যাবে। এই শহর, এই ক্লাব, এই স্বপ্ন সব পেছনে ফেলে। কিন্তু রেল স্টেশনে ব্যাগ হাতে পেলেকে দেখে ফেলেন স্কাউটবৃত। তিনি এগিয়ে এসে এক অসাধারণ কথা বলেন, তারা তোমাকে তোমার মতো খেলতে দিচ্ছে না বলে তুমি নিজেকে বদলে ফেলো না, নিজের জিঙ্গার ওপর বিশ্বাস রাখো। এই একটা কথা, এই একটা মুহূর্ত পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। পরের ম্যাচে যখন পেলেকে মাঠে নামানো হয়, সে কোচের সব নিয়মকানুন একপাশে ফেলে রেখে নিজের চিরচেনা জিঙ্গা স্টাইলে নাচের মতো ছন্দে এগিয়ে এমন একটা গোল করে যা দেখে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে হাততালি দিতে বাধ্য হয়। নিজের আসল রূপে ফিরেই পেলে প্রমাণ করে দেয় তার জিঙ্গাই তার সবচেয়ে বড় শক্তি। আর এই বিশ্বাসকে সঙ্গী করেই এগিয়ে চলে পেলের যাত্রা। মাত্র ১৬ বছর বয়সে সান্তোসের হয়ে টপ স্কোরার হয়ে পুরো ফুটবল বিশ্বে হইচই ফেলে দেয় সে। ফলস্বরূপ ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপের জন্য মাত্র ১৭ বছর বয়সে এই কিশোরের ডাক পড়ে ব্রাজিল জাতীয় দলে। বস্তির সেই ছেলে আজ বিশ্বমঞ্চের দরজায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সুইডেনে পৌঁছানোর ঠিক পরপরই এক প্র্যাকটিস ম্যাচে পেলের হাঁটুতে লাগে মারাত্মক চোট। দলের ডাক্তার আর কর্তারা তখনই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে চেয়েছিলেন, কিন্তু সিনিয়র খেলোয়াড়দের জেদ আর কোচ ভিসেন্তে ফেউলার আস্থার কারণে পেলেকে রেখে দেওয়া হয় দলে। তবে শুরুর দুটো ম্যাচে তাকে বসে থাকতে হয় সাইড বেঞ্চেই। আর সুইডেনের সেই বরফ শীতল আবহাওয়ার মাঝে যেটা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল সেটা ছিল মানসিক যন্ত্রণা। স্থানীয় মিডিয়া আর খেলোয়াড়রা ব্রাজিলিয়ানদের গায়ের রং আর তাদের খেলার স্টাইল নিয়ে করছিল রীতিমতো উপহাস। সুইডিশ কোচ প্রকাশ্যেই বলে বসেন, ব্রাজিলিয়ানরা মানসিকভাবে দুর্বল, আর তাদের জিঙ্গা স্টাইল আসলে ফুটবল নয়, এটা সার্কাস। ফুটবল খেলা হয় নিয়মে, ছন্দে নয়। এই মানসিক যুদ্ধ ভেতরে ভেতরে কুঁকড়ে দিচ্ছিল পুরো ব্রাজিল দলকে। শুরুর ম্যাচগুলোতে তারা কোনো রকমে খেলে যাচ্ছিল ঠিকই, কিন্তু তাদের খেলায় ছিল না কোনো আনন্দ, ছিল না সেই চিরচেনা ছন্দ। এরপর আসে সেমিফাইনাল, প্রতিপক্ষ ফ্রান্স। এই ম্যাচেই প্রথমবার পুরো বিশ্ব দেখে পেলের আসল ক্ষমতা। মাত্র ১৭ বছর বয়সী এই কিশোর একাই করে বসে হ্যাটট্রিক। ব্রাজিল জিতে ফাইনালে পা রাখে। চারদিকে তখন একটাই নাম, পেলে। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ, ফাইনাল। প্রতিপক্ষ স্বাগতিক সুইডেন। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় সুইডেন। মুহূর্তের মধ্যে ব্রাজিলের খেলোয়াড়দের চোখের সামনে ভেসে ওঠে ১৯৫০ সালে সেই দুঃস্বপ্নের ভূত। কিন্তু হাফ টাইমে ড্রেসিং রুমে ঘটে এক ঐতিহাসিক মুহূর্ত। কোচ ফেওলা বুঝে যান ইউরোপীয়দের তাদের স্টাইলে তাদের হারিয়ে যেতে সম্ভব নয়। তিনি ব্ল্যাকবোর্ডের সব ছক মুছে ফেলে বলেন, তোমাদের কোনো নিয়ম মানতে হবে না। বাউরু শহরের গলিতে যেভাবে খেলতে, সান্তোসের মাঠে যেভাবে খেলতে, ঠিক সেভাবেই খেলো। গো অ্যান্ড প্লে জিঙ্গা। আর এরপরের ৪৫ মিনিট এটাই ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর দৃশ্য। পেলে, গ্যারেঞ্চা, দিদি সবাই মিলে যেন মাঠের ভেতর শুরু করে দেন এক সাম্বা নাচ। সুইডিশ ডিফেন্ডাররা বুঝতেই পারছিল না বল কোন দিক থেকে আসছে আর কোন দিকে যাচ্ছে। নিজেদের মাঠে, নিজেদের দর্শকদের সামনে তারা যেন অসহায় হয়ে পড়ল। আর তারপর আসে সেই অমর দৃশ্য যা আজও ফুটবল ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা আছে। পেলের কাছে বল আসে, বুক দিয়ে রিসিভ করে সে। একজন ডিফেন্ডার তেড়ে এলে তার মাথার উপর দিয়ে বল চিপ করে বের করে নেয়, আর বল মাটিতে পড়ার আগেই সেই বলে শট দিয়ে জড়িয়ে দেয় জালে। পুরো স্টেডিয়াম স্তব্ধ। মাত্র ১৭ বছরের একটা বস্তির ছেলে, যাকে একসময় বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল, সে আজ বিশ্বমঞ্চে এমন এক গোল করল যা ফুটবল দুনিয়া আগে কখনো দেখেনি। এরপর পেলে আরও একটা গোল করে, আর ব্রাজিল ৫-২ গোলের ব্যবধানে উড়িয়ে দেয় স্বাগতিক সুইডেনকে। জিতে নেয় ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা। পুরো বিশ্ব সাক্ষী হয় এক অবিশ্বাস্য মুহূর্তের। যে ছেলেটা একদিন জুতা পালিশ করত, পুরনো কাপড়ের বল নিয়ে রাস্তায় খেলত, সেই ছেলেই মাঠে নেমে নিজের জাদু দেখিয়ে ব্রাজিলকে নিয়ে যায় তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপার দিকে। বাবার সামনে করা সেই ছোট্ট প্রতিজ্ঞা, যেটা একদিন নিতান্তই এক শিশুর আবেগী কথা মনে হয়েছিল, সেটাই সত্যি হয়ে যায় সারা বিশ্বের সামনে। মোট কথায়, পেলে বার্থা পেলিজেন শুধু একটা ফুটবলারের গল্প নয়, এটা দারিদ্র্য, পরিবার, স্বপ্ন আর অদম্য জেদের গল্প, যেখানে একটা জাতির হারানো গর্ব
আর বিশ্বাস ফিরিয়ে আনে মাত্র ১৭ বছর বয়সী একটা ছেলে। সত্যি বলতে এমন গল্প বারবার দেখলেও পুরনো হয় না।